দেখুন, নিয়োগ দেওয়াকালীন সময় তো তখন যারা ক্ষমতায় ছিলেন সেখানে আপনার ধরেন জামাতে ইসলামের তো একটা বড় ভূমিকা ছিল, তাই না? বিভিন্ন পদে তারা নিয়োগ দিয়েছেন। এবং আপনি জানেন এটা বিএনপি পরবর্তীকালে বিভিন্ন সমালোচনা করেছে। এটা দুই দলের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, কারা কারা কোন পদ দখল করেছেন। তো এখানে তারা যেহেতু যুদ্ধ অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হলো জামাত। কারণ জামাতের কয়েকজনের ফাঁসি কার্যকরী হয়েছে এবং তারা একটা ভোকাল ছিল। এবং ওই সাজার কারণে তাদের অনেকেরই কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেছে, তারা আর জীবিত নাই। অতএব সেদিক থেকে জামাত কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেদিক থেকে তারাও চেয়েছিল যে এই যুদ্ধ অপরাধীর এই আইনের মধ্যেই যারা তাদেরকে সাজা দিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকেও এই আইনের মার কাছে এখান থেকেই তারা সাজা দিবে, এরকম একটা পরিকল্পনা তো ছিল তাদের। এবং সেই কারণে হয়তো ওই পদে নিয়োগের ক্ষেত্রে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার অবশ্য বিএনপি তখন আপত্তি করেন নাই। কারণ হলো যে ওনারও তো যোগ্যতা আছে, কারণ উনি ট্রাইব্যুনাল সম্পর্কে ভালো মামলা করছেন। যদিও যারা অভিযুক্ত, যাদের সাজা হয়েছে, তাদের একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা তারা সবসময় বলে আসছে, এখনো বলে আসছে, যে যিনি প্রসিকিউটর উনি তো এই যুদ্ধ অপরাধীর এখানে আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন। এবং সেই কারণে ওনার উপরে বলা হচ্ছে যে সেই কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য ওনারা দিয়ে আসছেন সাজা হওয়ার পর থেকে, প্রথম থেকে, যেটা একটা ফেয়ার ট্রায়াল না। সেই কারণে যেহেতু ওনারা ওখানে ছিলেন, সেটা কিন্তু আলোচনার মধ্যেই ছিল সবসময়। তো এখন ওই নিয়োগের পরে বর্তমানে কেন আসছে, এটা আবার একটা অন্য প্রসঙ্গ। কারণ আপনি জানেন বিশ্বব্যাপী এটা একটা আপনার আছে সিস্টেম। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে তখন কি পয়েন্টগুলো, অনেক অনেক পয়েন্টগুলো আছে যেখানে তাদের নিয়োগগুলো তারা তাদের রাজনৈতিক দলের সমর্থক লোকজন দিয়ে দেওয়া হয়। এবং এখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ঢাকা কোর্টে যে ট্রায়াল করার যে আইনজীবী, 8-10 হাজার আইনজীবী কিন্তু ওখানে প্র্যাকটিস করে। কিন্তু আপনি যদি একদম এক্সপার্ট ট্রায়াল লয়ার খোঁজেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 10 জন যদি পান, তার মধ্যে 3-4 জনের মধ্যেই কিন্তু আমিনুল ইসলামের নাম আছে এবং উনি অনেক ট্রায়াল করেছেন। অভিজ্ঞতার দিক থেকে কিন্তু এটা ফার্স্ট চয়েস, এটা তো খুব কম পাওয়া যায়। অর্থাৎ সেদিক থেকে বিএনপি যখন ক্ষমতা এসছেন, অর্থাৎ বিএনপি তো চাইবে তাদের সাপোর্টারদের কি এই সমস্ত জায়গায় বিভিন্ন, যেমন অ্যাটর্নি জেনারেল কিছুদিনের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে, যেটা শুনছি। এই সমস্ত জায়গায় পরিবর্তন হয়, এটা একটা আপনার বলতে পারেন এটা একটা কাস্টম, সব দলই করে এটা সবসময়। সেই হিসাবেই এখানে ওনারা যেহেতু এসছেন ক্ষমতায়, ওনারা এখানে ট্রাইব্যুনালে এই প্রসিকিউটরকে চেঞ্জ করেছেন। হয়তো অন্য যে নিয়োগ, সেটা হয়তো প্রসিকিউটরের চয়েসে বা সরকারের ইচ্ছায় আরো হয়তো এখানে যারা আছেন সেখানে হয়তো চেঞ্জ হতে পারে। না, কারণ হলো রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে তো আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন দিয়েছেন, তারা যদি তাদের লোক দিয়ে পরিচালনা না করে, তাহলে তো তাকে আপনি দায়িত্ব বলতে পারবেন না যে তুমি ব্যর্থ হয়েছো কি সফল হয়েছো, তাই না? সে তো আমি করি নাই। অতএব এটা একটা বিশ্বের সমস্ত দেশেই আছে এবং বাংলাদেশের আগের সময়গুলোও আপনি দেখবেন যে সবসময় এটি হয়ে আসে। যেমন অ্যাটর্নি জেনারেল যে সরকার যখন আসে তখন এটা চেঞ্জ হয়ে যায়। এটাও তো এই যুদ্ধ অপরাধীর বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগ যখন ছিল, তাদের ইচ্ছা মতো তখন তারা প্রসিকিউটর নিয়োগ করেছে, তাই না? আবার চেঞ্জ হওয়ার পরে এটা বিএনপি আসছে, তারাই করবে। এটা খুব একটা ব্যতিক্রম কিছু না, এটাই স্বাভাবিক। না, স্বাভাবিক। আপনি যদি বলেন যে যুদ্ধ অপরাধীর বিচার যাদের হয়েছে, ফাঁসি হয়ে গেছিল, পট পরিবর্তনের পরে সে ফাঁসি তো খালাস হয়ে গেল, তাই না? পট পরিবর্তনের পরে তো বাংলাদেশে যে কোনো পট পরিবর্তনের পরে অনেক কিছু হয়ে যেতে পারে, এটা নট আনলাইকলি। তবে আপনার এই যে একটা প্রশ্ন এসছে, সেটা হলো যে এই পরিবর্তনের কারণে কোনো প্রভাব পড়বে কিনা। দেখুন, একটা প্রভাব সেটা হলো যে যে বিচারগুলো চলছে সেই বিচারগুলোর ক্ষেত্রে হয়তো ধরেন চিফ প্রসিকিউটর যে মামলাটা করত, কালকে ধরেন ডেট আছে, ওই জায়গাটা হয়তো চিফ প্রসিকিউটর যে এসছেন ওনার তো ফাইলটা দেখতে হবে, উনি হয়তো কালকে 2 দিনের টাইম নিতে পারেন, এইটুকু পরিবর্তন হতে পারে। আর প্রসেস তো ওটা তো একটা প্রসেস, ওই প্রসেসের মধ্যে তো এই অ্যাপয়েন্টমেন্ট, নতুন অ্যাপয়েন্টমেন্টের কোনো এফেক্ট হবে না, কারণ ওখানে তো বিচারকরা বিচার করছেন। এবং সেক্ষেত্রে ওই একটা কথা আছে যে জাস্টিস হারিস জাস্টিস বাড়ে, এটা কেন বলা হয়? কারণ হলো যে যখনই আপনি খুব দ্রুত করতে যাবেন, এটা শুধু বিচারের ক্ষেত্রে না, আপনি যখন খুব ধরেন আপনি বেরোয় আপনি অফিসে যাচ্ছেন, আপনি যদি দ্রুত করেন আপনার কিন্তু একটা পা ফসকে পড়ার সম্ভাবনা আছে, একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। আপনি যখন রান্না করবেন খুব দ্রুত যদি করতে চান, যে
কোনো একটা মশলা লবণ কম হতে পারে, এটা খুব স্বাভাবিক। ওই একই ধরনের কথা এখানে বিচারের ক্ষেত্রে যখন তড়িঘড়ি করবেন, সেক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে। এটা হলো আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের অত্যন্ত সেটেল কথা, এবং সেইটাই হয়তো তাজুল ইসলাম সাহেব ওই সময় বলেছেন যে তড়িঘড়ি করতে হচ্ছে, কারণ ওনাদের তো একটা জাতিকে বলতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে আমরা একটা বিচার করে একটা সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়েছি। এটা তো একটা ক্যাম্পেইন, তাদের এটা একটা বড় ক্যাম্পেইন ছিল, করেছেন। এখন এটার ফেট কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেটা তো ধরেন শুধু এই ট্রাইব্যুনালের রায়ের পরে এটা এপিলে যাবে। এপিলে যাওয়ার পরে ওখানে অনেক, কিন্তু ওই যে অর্ডিন্যান্সের কথা বললাম, তারপরে এখানে জাস্টিস হারিড জাস্টিস বারিড হবে কিনা, তারপরে এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে আরো অনেক আইনগত ব্যাখ্যা আছে, সেটা তো আইনজীবী যারা নিয়োজিত হবেন তারা নিশ্চয়ই সেখানে দেখবেন। দেখুন, একটা প্রভাব আছে, নাই যে তা না। প্রথমত হলো যে জামিন দেওয়ার বিষয়টা তো বিচারক ঠিক করবেন, তাই না? আর এখানে বিচারক ঠিক করার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো আসামি পক্ষ জামিনটা কত স্ট্রংলি চাচ্ছে, আর প্রসিকিউশনের পক্ষ থেকে কত স্ট্রংলি অপোজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছুটা এফেক্ট হয়। যদি প্রসিকিউশনের পক্ষ থেকে জামিনের ক্ষেত্রে একটু নরম সুর বা নরম মনোভাব দেখানো হয়, সেক্ষেত্রে বিচারকরা অনেক ক্ষেত্রে জামিন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যদি খুব ভেহেমেন্টলি অপোজ করেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচারকরা সেইটাকেই গুরুত্ব দেন। কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই জামিনের ক্ষেত্রে বিচারকরা এইভাবে আপনার সিদ্ধান্ত নেন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে নতুন প্রসিকিউটর আসার পরে প্রসিকিউশনের পক্ষে জামিনের আবেদন বা এই যে বিষয়গুলো এসছে, সেগুলোর কি হবে ভবিষ্যৎ, এটা আসলে অ্যাডভান্স বলা যায় না। তবে এটা সঙ্গে সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। কারণ প্রসিকিউটর তো অবশ্যই সে কোর্ট অফিসার, কোর্টকে সে সহযোগিতা করবেন, আইনের ব্যাখ্যাটা সঠিকভাবে দিবেন। কিন্তু যেহেতু সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে, অল প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল অফিস বা ডিস্ট্রিক্ট কোর্টের যারা পাবলিক প্রসিকিউটর থাকে, পিপি, সবারই উপরে সরকারের একটা নির্দেশনা থাকে। অনেক অনেক আসামিকে দেখবেন সরকার খুব সিরিয়াস, অর্থাৎ সেক্ষেত্রে তার সরকারি লয়ারকে নির্দেশনা দেওয়া হয় এমন ভাবে কাজ করবে যাতে কোনোভাবেই বেরোতে না পারে, যাতে রিমান্ড হয়। আবার অনেক অনেক ক্ষেত্রে তারা একটু রিলাক্টেন্ট থাকে যে ঠিক আছে, এটা হইলেও তেমন কিছু নাই। তো সেই রকম ব্যবস্থা বা সেই রকম প্রক্রিয়া কি হবে না ভবিষ্যতে, সেটা অবশ্য অ্যাডভান্স বলা যায় না। এটা যখন হবে তখনই হয়তো আমরা দেখতে পাবো বা কমেন্ট করতে পারবো। দেখুন, রাজনৈতিক মামলা তো এটা হয়রানিমূলক, এটা খুব স্বাভাবিক, এটা বলে আসা হয়েছে, এবং 15-16 বছরে তো অনেক মামলা হয়েছে। এর আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, 12 হবে মামলা হয়তো প্রত্যাহার করেছিল, এবং এই পরবর্তী এইগুলোর ব্যাপারে হয়তো কিছুটা ইনভলভমেন্ট বা অফেন্সের ক্যারেক্টার দেখে হয়তো তারা করেন নাই। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা হয়তো দেখেছেন এটা পুরোপুরি রাজনৈতিক, এই কারণে তারা করেছেন। এই কালচারটা আগেও আছে, সরকার পরিবর্তন হলে আজকে যে মামলাগুলো হচ্ছে, এই যে রাজনৈতিক মামলা যেগুলো আছেন, আবার দেখবেন সরকার পরিবর্তন হলে পরে এই রাজনৈতিক মামলা কিন্তু থাকবে না, তখনও আবার হাজার হাজার মামলা প্রত্যাহার হয়ে যাবে। তবে একটা ভালো কথা বলেছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হলো যে এই যে মিথ্যা মামলাগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে উনি কিন্তু একটা কমেন্ট করেছেন, যেগুলো দেখা হবে। কারণ এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু বলে আসছিল যে এই যে এক একটা মামলায় 500-700 আসামি, এবং 1 নম্বর 2 নম্বর ওই কম্পিউটার করা যেগুলা, সেগুলোই দেওয়া হয়েছে, এবং অনেক অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অনেক অনেক জায়গায় বাদী বলতেছে আমি এদেরকে চিনি না, এরকম এফিডেভিটও অনেক মামলায় দেওয়া হচ্ছে। কিন্তু যে কোনো প্রক্রিয়ার কারণে হোক, তারা কিন্তু ওই নাম থাকার কারণে, এর মধ্যে যে আপনি অপরাধের বিষয় পারে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো জেলখানায় আছে, তাই না? তো এইগুলো তো আপনার ন্যায় বিচারের পরিপন্থী। অতএব সেই জায়গাটায় আমার মনে হয় সরকার যদি এই মামলাগুলো তড়িৎ ভিত্তিতে যদি এইভাবে একটা কমিশন করে, বা যে কোনো প্রক্রিয়ায় এই নিরপরাধ মানুষগুলোকে এই মামলা থেকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় বা কিভাবে জামিন প্রক্রিয়ায় বেরোতে পারে, সেই ব্যাপারে যদি সরকার একটু অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে হয়তো এদের মানবাধিকার আরো নিশ্চিত করা সম্ভব হবে। সরকার না করুক, ভবিষ্যতের যে কোনো সরকারও করতে পারে, সেই সুযোগ থাকবে। এবং সেই প্রশ্ন যদি আসে, তাহলে সেক্ষেত্রে যারা এই আন্দোলন করেছেন, অপসারণ করার চেষ্টা করেছেন, একটা হলো রাজনৈতিক মতাদর্শের কারণে পদত্যাগ চাই, সেটা ভিন্ন কথা। এটা কিন্তু আপনার, এটাকে বেআইনি বলা হয় না। রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক দলগুলো বলতেই পারে সরকারের পদত্যাগ চাই, কিন্তু যখন আপনি জোর করবেন একজন সাংবিধানিক পদকে অপসারণের জন্য, আপনি যদি বেআইনি প্রক্রিয়ায় সমবেত হন, এবং সেখানে তাকে যেভাবে আপনার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে,
বা যেভাবে প্রেসার ক্রিয়েট করেছেন, এমন একটা সিচুয়েশন করা হয়েছিল যাতে সে পদত্যাগ করতে বাধ্য হয়, তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল, ওই বিষয়গুলো কিন্তু আপনার যখন তদন্ত হবে তখন ওই বিষয়গুলো আসবে। কারা করেছে তখন নিশ্চয়ই সেখানে সবগুলো জিনিস আসবে। তবে ওই সময় কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা স্পষ্ট বলেছেন যে এটি অসাংবিধানিক হবে, কারণ সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা ঠিক হবে না। এবং তারা যথার্থই বলেছিলেন, কারণ এই সাংবিধানিক শূন্যতা হলে তখন এইটি নিয়ে কিন্তু ভবিষ্যৎ এই যে আজকে নির্বাচন থেকে বলেন সবকিছুই কিন্তু মধ্যে পড়ে যেত। এবং কেউ কেউ চেয়েছিল ওই রকম একটা সুযোগে রাষ্ট্রপতি হয়ে যেতে চেয়েছিলেন, এটা তো আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাই না? এইরকম সংবাদও আমরা শুনেছি যে ওই পদেও কেউ কেউ যেতে চায়, অতএব কারো মনোবাসনা ছিল এবং সেই জন্যই তো অনেকে চেষ্টাও করেছিল। যাই হোক, সেটা আলটিমেটলি যেহেতু হয় নাই, এখন প্রশ্নটা এসছে, অতএব একটা অন্যায় কাজ যদি হয়, বেআইনি হয়, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা অ্যাড্রেস করা উচিত। যদি অ্যাড্রেস না করে তাহলে বেআইনি কাজ, অন্যায় কাজ ভবিষ্যতে আরো রিপিটেড হবে।